Hello, welcome to everyone in this video. This is our lecture number 4. 2024 যে এইচএস এক্সাম হবে ফিজিক্সের, আমরা টেস্ট পেপার সলভ করছিলাম এবিটিএ টেস্ট পেপার। তার সেট ওয়ানে 3টে পার্ট হয়েছে, আজকে 4 নম্বর পার্ট করা হবে। এই হচ্ছে টোটাল কোশ্চেন। ফার্স্ট পার্টে আমরা এই কোশ্চেন নাম্বার 1 করেছি, সেকেন্ড পার্টে কোশ্চেন নাম্বার 2 করেছি, থার্ড পার্টে কোশ্চেন নাম্বার 3 করেছি। আজকে আমরা এই কোশ্চেন নাম্বার 8 থেকে 12 পর্যন্ত কোশ্চেন পর্যন্ত করবো, ঠিক আছে? এই পর্যন্ত, তারপরে 13 থেকে আবার নেক্সট পার্টটা পরের ভিডিওতে করবো এবং লাস্ট পার্টে এটা করবো, ঠিক আছে? তো চলে যাই কোশ্চেনে। প্রথম কোশ্চেন বলছে সুষমভাবে আয়িত কোনো গোলীয় খোলক, খোলক মানে ভিতরে ফাঁপা, ফুটবল, তার খোলকের বাইরের কোনো বিন্দুতে, খোলকের ভিতরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে এবং তারপরে দূরত্বের সাথে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে পরিবর্তন সেটা গ্রাফের সাহায্যে দেখাতে হবে। তো আমরা খোলকটার যে আধান সেটাকে কিউ ধরে নিলাম, তো ব্যাসার্ধ আর ধরে নিলাম। তাহলে খোলক যেহেতু ভিতরে কোনো আধান থাকবে না, বাইরের পৃষ্ঠে আধান থাকবে এই পৃষ্ঠতে। এবারে বাইরে কোনো একটা বিন্দু আর সেখানে যদি আমরা তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই, তো এরকম একটা স্পেয়ার বা গোলক কল্পনা করব, যাকে বলা হয় গাউসীয় তল, গাউসের তল। তো সেই স্পেয়ার কল্পনা করা হলো। এবারে আমরা গাউসের সূত্র যদি অ্যাপ্লাই করি, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, মানে এই তলের ভেতর যে চার্জ আছে বাই এপসাইলন নট। এবার ইলেকট্রিক ফিল্ড আর সারফেস দুটো একই দিকে, তাই ডট প্রোডাক্টে কস জিরো, কস জিরোর মান 1, তাহলে হয়ে গেল ই ডিএস কস জিরো। এবারে এর এরিয়াটা কত হবে? এই স্পেয়ারের এরিয়াটা হচ্ছে 4πr²। আর কতটা চার্জ এনক্লোজ আছে? এই কিউ টোটাল চার্জটার ভিতরে আছে, তাহলে কিউ বাই এপসাইলন। তো আমরা ই আউট সমান পেলাম কিউ বাই 4πr²। এটা ডিরেকশন বোঝানোর জন্য আর কি, এইবার আবার ঠিক আছে। আর ভিতরে যদি করি, ভিতরে করতে গেলে ভিতরে একটা স্পেয়ার কল্পনা করাতে হবে। এবার ভিতরে যখন আমরা দেখব, তখন এই স্পেয়ারের ভিতরে তো কোনো চার্জ নেই। এই যে ইয়েলো কালারের স্পেয়ার, যেটা গাউসিয়ান তল বলছি, গাউসীয় তল, সেই গাউসীয় তলের ভিতরে তো কোনো আধার নেই। তো গাউসীয় তলের ভিতরে যেহেতু আধার নেই, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি হলো? ইটা জিরো। তার মানে খোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিরো, আর বাইরে এরা 1/r² সাথে ভ্যারি করছে। তো গ্রাফ যদি ড্র করা যায়, তাহলে এটা হবে। নেক্সট কোশ্চেন বলছে সমবিভব তল কাকে বলে? সমবিভব তল হচ্ছে একটা কাল্পনিক তল, যেটা হচ্ছে যে তলের তড়িৎ বিভবের মান ধ্রুবক। এমন একটা তল যেখানে তড়িৎ বিভবের মান ধ্রুবক থাকে, তাকে সমবিভব তল বলা হয়। এই তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো আধানকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে কার্য শূন্য হয়, কারণ হচ্ছে কার্য সমান আধান ইন্টু পার্থক্য, বিভবের পার্থক্য। যেহেতু বিভব সেম আছে, সুতরাং বিভব পার্থক্য শূন্য, তাহলে সেটা আমাদের হয়ে গেল কার্যসূত্র। আর তড়িৎ ক্ষেত্র এর সাথে পারপেন্ডিকুলার হয়। নেক্সট বলছে যে মাইনাস কিউ আর প্লাস কিউ দুটো আধান, একটা হচ্ছে 0 0 মাইনাস এতে, এখানে 0 0 প্লাস এতে দুটো আধান আছে এই দুটো পজিশনে। আর বলছে 0 0 জেড এই বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? তড়িৎ বিভব মানে হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ডাইরেক্ট স্কেলার যোগ হবে। তো 1/4πε0 কিউ বাই আর। তো এইখান থেকে ডিস্টেন্সটা কী হয়ে যাচ্ছে? জেড মাইনাস এ, আর মাইনাস কিউ থেকে ডিস্টেন্স হয়ে জেড প্লাস এ, কারণ জেড কতটা? জেড হচ্ছে এইখান থেকে এইটা জেড, তাই না? তো এইখান থেকে এটা কী হয়ে যাবে? জেড থেকে মাইনাস হবে এ, আর এখান থেকে এটা যদি বলি, তাহলে জেডের সাথে প্লাস এ, ঠিক আছে? তো সেটাই করলে ফাইনালি এটা দাঁড়াবে। নেক্সট কোশ্চেন আমাদের বলছে ব্যাটারি দ্বারা আয়তকরণের সময় কিউভি লেখচিত্র অঙ্কন করো। তাহলে কোনো একটা ধারককে যদি আমরা চার্জ করি, তাহলে তার মধ্যে যে আধান সঞ্চিত হবে বিভবের সাথে সমান্তরাল হবে, তো কিউ ই এটা। তাই ব্যাটারির যে শক্তি সেটাতে স্থানান্তরিত হয়। তো ব্যাটারির শক্তি তো কি চার্জ ইন্টু বিভব পাবে, মানে CV²। আর ধারকের শক্তি কত হবে? কোনো এক মুহূর্তে বিভব যদি ভি হয়, তাতে যদি আরও ডিকিউ আধান আসে, তাহলে এটা হবে ফাইনালি হাফ CV²। তো এখানে কি দেখতে পাচ্ছি? এর অর্ধেক হয়ে গেল। তো এই বাকি যে অর্ধেক এনার্জি, মানে এর অর্ধেক এনার্জি এখানে সঞ্চিত হলো, বাকি অর্ধেক এনার্জি গেল কোথায়? না, এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লোর জন্য জুল হিট হবে। কোনো তড়িৎ প্রবাহ হলে জুল হিট হয়, I²RT/J। তো সেই জুল হিট বা জুল তাপে পরিণত হয়ে যাচ্ছে, যার জন্য অর্ধেক এনার্জি ক্ষয় হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন বলছে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক
তাতে 100 বিভব দেওয়া হচ্ছে, 4 মাইক্রোফ্যারাড ধারকে 50 বিভব দেওয়া হচ্ছে। তো সমান্তরাল সমবায় যোগ করা হলে শক্তি ক্ষয়ের হিসাব করতে। তো এগুলো ইন্ডিভিজুয়াল যখন আছে তাদের সাধারণ বিভবটা এটা হবে। শক্তি আগে হচ্ছে হাফ সিভি স্কোয়ার যদি করে এটা সমান্তরাল যোগ করার পরে ধারকত্ব তো C1 প্লাস C2 হলো, আর কর্ণ বিভব হচ্ছে এইটা বসিয়ে দিলে এইটা দাঁড়াচ্ছে। তো এদের শক্তি ক্ষয়, মানে প্রথমে এটা ছিল পরে এইটা হচ্ছে শক্তি ক্ষয়, তাহলে কত হচ্ছে বিয়োগ করে দিলে হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যাম্পিয়ারের বদ্ধবাদ সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধবাদ সূত্র কি না, কোনো একটা বদ্ধ লুপ, ঠিক আছে, বদ্ধ পথ বরাবর যদি আমরা চুম্বক ক্ষেত্রের পথ সমাকল করি বি ডট ডিএল করি, তাহলে কত হবে না তড়িৎ ওয়াইয়ের মিউ নট গুণ হবে, তড়িৎ ওয়াইয়ের মিউ নট গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছি একটি দীর্ঘ রিজিউস সলিনয়েডের অবস্থিত কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। এখানে চুম্বক ক্ষেত্রের মান কি হবে সেটা জানতে চেয়েছি, ঠিক আছে। তো আমরা ABCD একটা আয়তক্ষেত্র কল্পনা করলাম, যেটা হচ্ছে অ্যাম্পিয়ারের পথ, ঠিক আছে। তো এই পথ বরাবর যদি আমরা বি ডট ডিএল করি, এখানে 4টে পার্টে ভেঙে নিলাম, AB BC CD আর D। এবারে এবি পথ বরাবর কী হবে, বি ডট ডিএল আর কস 0 মান 1। এইখানটা cos 90 হয়েছে, কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এদিকে আর এল এর দিকে cos 90 0। সিমিলারলি এটাও একদিকে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে হবে এটা 90 ডিগ্রি, এদিকেও 0, আর বাইরেতে ম্যাগনেটিক ফিল্ড 0 হয়। তো সেই পার্ট 0 হয়ে গেল, শুধু এই পার্টটা রইলো বিডিএল। তো এখানে আমরা এলটা এবারে নিয়ে চলে আসলে N/L। এন হচ্ছে এই এল লেন্থে যে নাম্বার অফ টার্ন রয়েছে, কতগুলো পাক সংখ্যা রয়েছে, তাহলে এটা কী যাবে, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হয়ে যাবে মিউ নট Ni। নেক্সট বলছে একটি ইলেকট্রনের বেগ দিয়েছে, চুম্বক ক্ষেত্র দিয়েছে, এর গতিশীল, তাহলে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের মান ও দিক। তো লরেন্জ ফোর্সের ফর্মুলা অনুযায়ী F ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। তাহলে আমরা কিউটা হচ্ছে ই বসিয়ে দিলাম, ভি ক্রস বি, ভি হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, তার মানে 1 2, আর কে নেই মানে 0। সিমিলারলি বিটা কি 2 2, আর কে নেই মানে 0। এবারে যদি আমরা এতে ক্রস প্রোডাক্ট করি তাহলে কী হবে, আয়ের সাথে যদি করি এইটা গুণ এটা, এটা গুণ এটা 0 হবে, জের সাথে করলে এটা গুণ এটা, এটা গুণ এটা, শুধু কে ক্যাপটা থাকছে, এটা গুণ এটা, এটা মাইনাস এটা গুণ এটা, 2 - 4 করলে এটা দাঁড়াচ্ছে। আর ইলেকট্রনের যে ভ্যালুটা, আধানের ভ্যালুটা যদি বসাই এটা দাঁড়াচ্ছে। তাহলে প্রযুক্ত বলের দিক হয়ে গেল, তো জেড অক্ষ বরাবর মান হয়ে গেল এইটা, আর 0.329। এটা হচ্ছে প্রযুক্ত বলের মান, আর দিকটা কী হবে, দিকটা হবে জেড অক্ষ বরাবর। নেক্সট বলছি একটি উভৌত্তল লেন্সের তলদ্বয়ের বক্রতা ব্যাসার্ধ দিয়েছে 20 সেন্টিমিটার 30 সেন্টিমিটার। বায়ুতে এবং জলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। মিউ মানে হচ্ছে কি প্রতিসরাঙ্ক অফ গ্লাসটা দিয়ে দিয়েছে 3/2, আর ওয়াটারটা দেওয়া আছে 4/3, ঠিক আছে। তো আমাদের লেন্স নির্মাতার সূত্র কি বলছে, 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে। উভয় উত্তল মানে দুদিকে এরকম রয়েছে। তো সেখানে আমরা যদি দেখি R1 মানে এই সারফেস, তার রেডিয়াসটা কি আছে, রাইট হ্যান্ড সাইড মানে পজিটিভ। পরের যে সারফেসটা সেটা কি হচ্ছে, আমরা যদি দেখি তার রেডিয়াসটা লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে নেগেটিভ। তাহলে এই ফর্মুলাতে আমরা যদি বসাই R2 নেগেটিভ, তো এটা প্লাস হয়ে যাবে। এবার বায়ুতে হচ্ছে 1/f ইকুয়াল টু মিউ জি মাইনাস 1। এবারে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 3/2, সেটা বসিয়ে দেওয়া হলো। এবার ক্যালকুলেশন করলে এটা আসছে 1/f, তাহলে এফ এখন উল্টে যাবে, তাহলে এত ডায়াপটা। এবারে জলের যদি লেন্সটা রাখা হয়, জলের সাপেক্ষে হচ্ছে, তাহলে মিউ ডাব্লিউ হবে মিউ জি বাই মিউ ডাব্লিউ। এই যে ফর্মুলাটায় শুধু মিউ লেখা হয়েছিল সেটা হচ্ছে এয়ারের রেসপেক্টে, যার রেসপেক্ট হবে সেটা দিয়ে ভাগ করতে হবে এটা। এবারে দিয়ে মান বার করে বসিয়ে ক্যালকুলেট করলে এইটা দাঁড়াচ্ছে, ওকে। নেক্সট বলছে বায়ুতে অবস্থিত একটি সমবাহু কাঁচ প্রিজমের প্রতিসরাঙ্ক 1.6, 4√2/5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে রাখলে ন্যূনতম চ্যুতিকোণ কত। তো আমাদের প্রতিসরাঙ্কের সাথে ন্যূনতম চ্যুতিকোণের যে ফর্মুলাটা সেটা এইটা ছিল, মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2। তাহলে এ যেটা প্রতিসরক কোণ, তার ভ্যালু কত, 60 ডিগ্রি হবে। কারণ কি না, সমবাহু
সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি হয়, তাহলে এর ভ্যালু হয়ে গেল 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখানে যদি বসাই মিউটা হচ্ছে এতে ওই মাধ্যমে রাখা হয়েছে, তাহলে যার সাপেক্ষে সেটা দিয়ে ডিভাইড হয়ে যাবে, 1.6 বাই এটা হয়ে গেল এ প্লাস ডেল্টা এম বাই টু বাই টু। তো এখানে বসালে আমাদের ফাইনালি এটা দাঁড়াচ্ছে, এবারে 1/√2 মানে সাইড ফাইনালি দুদিকে কম্পেয়ার করলে ডেল্টা এম এর মান আমরা পেয়ে যাব 30 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট বলছে একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় তার রশ্মি চিত্রের সাহায্যে দেখাও এবং কার্যনীতি ব্যাখ্যা করো। এখানে এই যে যৌগিক অনুবীক্ষণ মানে দুটো মাইক্রোস্কোপ থাকে, দুটো লেন্স থাকে, লেন্স। এখানে যদি আমাদের অবজেক্টটা থাকে, সেই অবজেক্টটার এখানে প্রতিবিম্ব তৈরি হয়, সেই প্রতিবিম্বটা এর জন্য অবজেক্ট হবে, তার প্রতিবিম্ব তৈরি হবে এখানে, তাহলে প্রতিবিম্বটা উল্টে যাবে এবং বিবর্তিত হবে। ঠিক আছে, সেটাই এখানে ভাষায় লেখা রয়েছে। তো এখানে বিবর্তনের ফর্মুলাটা ফাইনালি আসে L/F0 D/F1। তাহলে এলটা কি, এলটা হচ্ছে এই দৈর্ঘ্যটা, এল আলটিমেটলি লেন্স দুটোর গ্যাপ মানে হচ্ছে এর দৈর্ঘ্য, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রটির দৈর্ঘ্য। তাহলে নলের দৈর্ঘ্য যদি আমরা বাড়াই তাহলে বিবর্তন বাড়বে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট ক্লাসে আমরা পরের পার্টগুলো ডিসকাস করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।